পরিবেশগত বিবেচনায় বিশ্বের প্রায় সব দেশই কিন্তু পোড়ামাটির ইট থেকে সরে এসেছে। তার কারণ হচ্ছে এই পোড়ামাটির ইট প্রস্তুত করতে মাটির টপ সয়েলটা, উপরিভাগের মাটিটা আমাদেরকে নিয়ে নিতে হয়, এবং এই উপরিভাগের মাটিটা যখন আমরা কৃষি জমি থেকে নিয়ে নিই, কৃষি জমির সবচেয়ে উর্বর অংশটাই আসলে আমরা নিয়ে নিচ্ছি। আর আগে একসময় বাংলাদেশে যেভাবে করে বন্যা হতো, পলি মাটিটা আবার ভরে যেত, এখন আর সেটা ভরার কোনো সুযোগ নেই। ফলে বিস্তীর্ণ কৃষি জমি আমরা হারিয়ে ফেলি এই ইট প্রস্তুত করতে গিয়ে। আরেকটি বড় দূষণ যেটা পোড়ামাটির ইট করে তা হচ্ছে বায়ু দূষণ। ঢাকা শহরের বাতাস আমরা জানি যে বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক বেশি দূষিত, এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ঢাকা এবং দিল্লির বাতাস হচ্ছে সবচেয়ে বেশি দূষিত। ঢাকার বাতাস দূষণের একটা বড় কারণ হচ্ছে ঢাকার আশেপাশে এলাকাগুলোতে যে ইটভাটাগুলো থাকে সেগুলো থেকে যে ধোঁয়া ঢাকায় আসে সেটা। ফলে এক হচ্ছে আমরা উর্বর কৃষি জমি হারাচ্ছি, দুই হচ্ছে আমাদের বায়ু দূষিত হচ্ছে। তাছাড়াও যখন আপনি গ্রামাঞ্চলে যাবেন, দেখবেন যে এলাকাগুলোতে ইটভাটা বেশি আছে সেই এলাকার মানুষ সবসময় আপনার কাছে অভিযোগ করবে এই ইটভাটাগুলোর জন্য মাটি নেওয়ার প্রয়োজনে এবং ইটভাটার থেকে প্রস্তুত করা ইট নিয়ে যাওয়ার প্রয়োজনে তাদের গ্রামীণ রাস্তা ভেঙে গিয়ে মারাত্মক রকমের ধূলি দূষণ হচ্ছে। তাহলে উর্বরা কৃষির জমি হারানো, প্রচণ্ড রকমের বায়ু দূষণ সৃষ্টি করা, ধূলি দূষণ সৃষ্টি করা, ফসলের ক্ষতি করা, এগুলো হচ্ছে মাটি দিয়ে পোড়ানো ইটের কারণে সৃষ্ট বড় বড় পরিবেশ দূষণগুলো। ফলে এখন সময় এসছে যে ইটের পরিবর্তে আমরা বিকল্প কোনো কিছুর কথা ভাবি। এত ছোট একটা দেশ, এত মানুষ সেখানে থাকে, এত মানুষের খাদ্যের সংকুলন যেখানে করতে হয়, সেখানে কৃষি জমি হারিয়ে ফেলা উন্নয়নের নামে, ইট প্রস্তুতের নামে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কাজে বিকল্প আমাদেরকে ভাবতেই হবে। আমরা কংক্রিট ব্লকের কথা ভাবতে পারি, কিন্তু আমার বিবেচনায় এমন কিছু বিকল্পের কথা আমাদের ভাবা উচিত যেটা বেশিরভাগ কাঁচামালই আমাদের নিজের দেশ থেকে আসে। তবে কোনো অবস্থাতেই আমরা কৃষি জমির মাটি থেকে নিয়ে বা পাহাড় টিলার মাটি নিয়ে আর ইট বানাবো না। সেক্ষেত্রে কংক্রিট ব্লক দিয়ে আমরা যাত্রা শুরু করতে পারি, কারণ বিভিন্ন জায়গায় এটি একটি পরীক্ষিত প্রযুক্তি এবং উপাদান। কিন্তু কালক্রমে আমাদেরকে আরও অনেক গবেষণা করতে হবে, আরও অনেক বিকল্পে বিনিয়োগ করতে হবে, যেগুলোর কাঁচামাল আমাদের নিজেদের দেশ থেকেই আসবে। কারণ জলবায়ু পরিবর্তনের এই সময়ে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের উপকূলের 1/3 ভূমি সমুদ্রগর্ভে চলে যাবে, সেখানে মাত্র এই 2/3 ভূমি দিয়ে এতগুলো মানুষের থাকার সংকুলন করা এবং খাওয়ার সংকুলন করতে গেলে মাটি রক্ষায়, কৃষি মাটি রক্ষায়, জমি রক্ষায় সরকারকে অনেক বেশি উদ্যোগী হতে হবে। যদি আমরা বিকল্পের কথা না ভাবি, তাহলে আমরা কৃষি জমি রক্ষা করতে পারবো না। সেক্ষেত্রে সরকারকে সরকারের সকল প্রকল্পে, সকল নির্মাণ কাজে বিকল্প ইটের কথা ভাবতে হবে, বিকল্প নির্মাণ সামগ্রীর কথা ভাবতে হবে, এবং ন্যূনতম মাত্রা নয়, সর্বোচ্চ মাত্রা ঠিক করে 2025 সালের মধ্যে সেখানে আমাদেরকে পৌঁছাবার চেষ্টা করতে হবে। আমরা জানি যে মাটি দিয়ে পোড়ানো ইট থেকে সরে এসে বিকল্প ইট নির্মাণে কনকর্ড প্রথমে উদ্যোগ নিয়েছে। কনকর্ড যে নেতৃত্ব দিয়েছে, এটা দেখা দেখি কিন্তু অন্য অনেক উদ্যোক্তাও এই সেক্টরে এগিয়ে এসেছেন। এটাকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে এরকম বেসরকারি উদ্যোক্তাদের সাথে মিলে পরিবেশবাদীদের এবং সরকারকে একযোগে কাজ করতে হবে, যাতে আমরা যা নির্মাণ করি তা বিক্রি করার একটা বাজার আমরা তৈরি করতে পারি। একই সাথে সরকারকে দেখতে হবে যে যা নির্মিত হচ্ছে তা একটা মান বুঝিয়ে রেখে আমরা মার্কেটে আনতে পারি। কনকর্ডকে এই জন্য তো অবশ্যই কৃতিত্ব দিতে হবে যে সে একটি বিকল্প আনার ক্ষেত্রে সাহসী একটা ভূমিকা পালন করেছে। তবে এই ভূমিকাটা সে যে উদ্দেশ্যে পালন করেছে, সেই উদ্দেশ্যটা যদি সত্যিকার অর্থে আমাদেরকে চরিতার্থ করতে হয়, আমাদের রাস্তা কিন্তু অনেক লম্বা, অনেক দূর পথ আমাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে কনকর্ড একা পারবে না, তাকে বেসরকারি অনেক উদ্যোক্তা, পরিবেশবাদী সংগঠনগুলো, সরকারি সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে মিলে এই কাজটাকে এগিয়ে নিতে হবে।